দেশবাসী এবার জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়। আইনজীবী সমিতির সংবাদ সম্মেলন, দলীয় মনোনয়নবিহীন নির্বাচন ও জাতীয় সরকার গঠনের দাবি। জানাবো গুমের নির্দেশদাতা শেখ হাসিনা, র্যাব বিলুপ্তির সুপারিশ। সংঘর্ষে জড়ালো বিএনপি দুপক্ষ, আসামি আওয়ামী লীগ নেতাকর্মী। এবং সর্বশেষ জানাবো আগেই ভালো ছিলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশবাসী এবার জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়। দেশবাসী এবার বাংলাদেশ জামায়াত ইসলামীকে শাসন ক্ষমতায় দেখতে চায় বলে মন্তব্য করেছেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাত। তিনি বলেন, বাংলাদেশের জনগণ অতীতে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি দেশ পরিচালনা দেখেছে, এবার জামায়াত ইসলামী শাসন দেখতে চায়। জামায়াত এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনা করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। মামলা হামলা সহ নানা অত্যাচারের পরও জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে 4 দিনের ব্যবধানে আওয়ামী লীগ জনগণ কর্তৃক নিষিদ্ধ হয়ে দেশ থেকে পালিয়ে গেছে। ইয়াসিন আরাফাত বলেন, শেখ হাসিনার ডান হাত হিসেবে পরিচিত ওবায়দুল কাদের সারা বাংলাদেশের সব হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড। তার নামের আগে একটি পাখির নাম উচ্চারণ করা হয়। ওই নাম নিয়ে আমি পাখির অসম্মান করতে চাই না, শুধু দাবি করব ওবায়দুল কাদের অবিলম্বে দেশে এসে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার বদলা নিতে হবে। তিনি আরো বলেন, 2013 সালে 14 ডিসেম্বর বসুরহাটে শিবিরের মিছিলে পুলিশ ও কাদের মির্জার গার্ডাররা পাখির মতো গুলি করে জামায়াত শিবিরের 7 কর্মীকে হত্যা করেছে। সেদিন তাদের জানাজাও ঠিকমতো পড়তে দেয়নি। আমরা সেই মামলার প্রধান আসামি ওবায়দুল কাদেরের ভাই কাদের মির্জা সহ সব আসামির ফাঁসির দাবি করছি। আইনজীবী সমিতির সংবাদ সম্মেলন, দলীয় মনোনয়নবিহীন নির্বাচন ও জাতীয় সরকার গঠনের দাবি। দলীয় মনোনয়নবিহীন শান্তিপূর্ণ নির্বাচন ও পরে জাতীয় সরকার গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতি। তিনি বলেন, রাজনীতির মূল কেন্দ্রবিন্দু হচ্ছে নির্বাচন। সংঘাতবিহীন প্রার্থীর স্বল্প খরচে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য বৈজ্ঞানিক নির্বাচন পদ্ধতি চালু করতে হবে। এই পদ্ধতিতে নির্বাচনকালীন সভা, মিছিল, পিকেটিং রহিত করে পরিবর্তে নির্বাচনী এলাকায় অঞ্চল ভিত্তিতে সহকারী রিটার্নিং অফিসারের পরিচালনায় নির্বাচনী পরিচিতি সভা অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে, যেখানে একই মঞ্চে সব প্রার্থী তাদের স্ব নির্বাচিত নির্বাচনী বক্তব্য দেবেন। তিনি বলেন, প্রার্থীদের নির্বাচনী পোস্টার, ব্যানার, লিফলেট সহকারী রিটার্নিং অফিসার ছাপিয়ে টাঙানোর ব্যবস্থা করবেন, যার খরচ প্রার্থীদের বহন করতে হবে। গুমের নির্দেশদাতা শেখ হাসিনা, র্যাব বিলুপ্তির সুপারিশ। গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন, দ্য কমিশন অব এনকোয়ারি অ্যান্ড এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স। এছাড়া হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সম্পৃক্ততা পাওয়া গেছে। তাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল হাসান, পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ও মোহাম্মদ হারুন রশিদ। প্রতিবেদনে গুমের শিকার ব্যক্তিদের বিচারিক প্রক্রিয়া শুরু সহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে বিলুপ্ত করার সুপারিশ করেছে গুম সংক্রান্ত কমিশন। আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে জমা দেওয়া প্রতিবেদন এ পর্যন্ত প্রাপ্ত 1676টি অভিযোগের মধ্যে 758 জনের অভিযোগ যাচাই বাছাই করা হয়েছে বলে জানান কমিশনের সদস্যরা। কমিশন প্রধান মইনুল ইসলাম চৌধুরী জানান, গুমের সঙ্গে জড়িত কর্মকর্তারা কাজটি এমনভাবে করেছে যেন এগুলো শনাক্ত করা কঠিন হয়ে যায়। বিভিন্ন ফোর্স নিজেদের মধ্যে ভিকটিম বিনিময় করেছে এবং পরিকল্পনা ভিন্ন ভিন্নভাবে বাস্তবায়ন করেছে। তিনি আরো জানান, গুমের শিকার অনেকে এখনো সংখ্যামুক্ত হতে পারছে না। তাদের উপর এতটাই ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল যে তারা এখনো ট্রমায় ভুগছেন। প্রধান উপদেষ্টা তার সর্বশেষ বক্তব্যে গুমের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও সঠিক বিচারের আশ্বাস দেওয়ার পর রিপোর্টের সংখ্যা অনেক বেড়েছে উল্লেখ করে কমিশনের সদস্যরা অধ্যাপক ইউনুসকে আয়নাঘর পরিদর্শনের অনুরোধ জানান। তারা বলেন, আপনি আয়নাঘর পরিদর্শন করলে ভিকটিমরা অভয় পেতে পারেন। প্রধান উপদেষ্টা তাদের এই অনুরোধে সম্মতি দিয়ে জানান, স্বল্প সময়ের মধ্যেই তিনি আয়নাঘর নামে পরিচিত জয়েন্ট ইন্টারোগেশন সেলগুলো দেখতে যাবেন। কমিশন সদস্যদের প্রতিবেদনের জন্য ধন্যবাদ জানান তিনি এবং কাজটি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। কমিশন প্রধান মইনুল ইসলাম চৌধুরী জানান, তারা 3 মাস পর মার্চে আরো একটি রিপোর্ট দেবেন। কাজটি শেষ করে চূড়ান্ত প্রতিবেদন দিতে কমপক্ষে আরো 1 বছর সময় প্রয়োজন। সংঘর্ষে জড়ালো বিএনপি দুপক্ষ, আসামি আওয়ামী লীগ নেতাকর্মী।
সংঘর্ষে জড়ায় বিএনপি দুই পক্ষের নেতাকর্মীরা করে পাল্টাপাল্টি মামলা। তবে আসামির তালিকায় আছে আওয়ামী লীগের নেতাকর্মীর নাম, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। বিএনপি নেতাকর্মীর মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। জানা গেছে, গত মঙ্গলবার রাতে চরফ্যাশনের দক্ষিণ আইচা থানার আইচা সদর বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপি দুই পক্ষের নেতাকর্মীরা। এ ঘটনায় গত বৃহস্পতিবার ৭৩ জনের বিরুদ্ধে মামলা করেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের অনুসারী কেন্দ্রীয় যুবদলের সদস্য সিরাজুল ইসলাম সবুজ খান। একই ঘটনায় শুক্রবার রাতে ৬৬ জনের বিরুদ্ধে পাল্টা মামলা করেন সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমের অনুসারী বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম ছুট্টু। বিষয়টি দুপুরে নিশ্চিত করেন দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল হক ভূঁইয়া। বিএনপি দুই পক্ষের সংঘর্ষের মামলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের আসামি করায় ক্ষোভ প্রকাশ করেছেন দক্ষিণ আইচা থানার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহাগ আখন। তার ভাষ্য, বিএনপি নেতাকর্মীরা রোষানলে পড়ে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এলাকায় নেই। বাড়ি ছাড়া হয়েছেন অনেকে, কেউ বা প্রবাসে চলে গেছেন। মারামারি করলো বিএনপির দুই পক্ষের লোকজন, অথচ আসামি করা হলো আওয়ামী লীগের ১৯ নেতাকর্মীকে। মামলার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি নয়নের অনুসারী দক্ষিণ আইচা থানা বিএনপির সভাপতি রেজাউল করিম খন্দকার। তবে নয়নের পক্ষে মামলার বাদী কেন্দ্রীয় যুবদলের সদস্য সিরাজুল ইসলাম বলেন, ঘটনায় জড়িতদের আসামি করে আমাদের মামলাটি করা হয়েছে। যে দুজনকে আওয়ামী লীগ নেতা দাবি করা হচ্ছে, মূলত তারা বিএনপি কর্মী। বিষয়টি নিয়ে আলমের অনুসারী দক্ষিণ আইচা থানার বিএনপির সাধারণ সম্পাদক ফারুক মাস্টার বলেন, আওয়ামী লীগের এসব নেতাকর্মীর মধ্যে আমার জানা মতে ৩ জন সংঘর্ষের সময় ছিলেন না। তবে অপর আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিলেন বলে মামলার বাদী জানিয়ে এজাহার দাখিল করেছে। দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভূঁইয়া জানান, সংঘর্ষের ঘটনায় বাদীদের দেওয়া এজাহার মতে দুই পক্ষের পাল্টাপাল্টি মামলা দেওয়া হয়েছে। তবে মামলা দুটি তদন্তাধীন। সংঘর্ষে যারা জড়িত নয় যাচাই করে মামলা থেকে তাদের বাদ দেওয়া হবে। আগেই ভালো ছিলাম। প্যাকেটজাত সয়াবিন তেল মিলছিল না তখন। এ ভোজ্য তেল কেন সরবরাহ করা হচ্ছিল না সে বিষয়ে জল্পনা চলছিল। বাজারে একটু আধটু যা পাওয়া যাচ্ছিল তার দামও নেওয়া হচ্ছিল বেশি। তখন পরিচিত এক মুদি দোকানে দাঁড়িয়ে একজন বয়স্ক ক্রেতা বলছিলেন, হাসিনা তো আরো কম দামে তেল খাওয়াইছিল। সঙ্গে তার স্ত্রী ছিলেন সম্ভবত। তিনি রেগে গিয়ে বলেন, যাও হাসিনারে ফেরত নিয়ে আসো। ওই ক্রেতাকে বলে লাভ নেই, সরকার তো কাউকে খাওয়ায় না, পণ্য আর সেবার দাম নির্ধারণও করে দেয় না সরকার। এটা প্রধানত চাহিদা সরবরাহের ঘাত প্রতিঘাতে স্থির হয়। সরকার বা তার রেগুলেটরি অথরিটি কিছু ভূমিকা রাখে, অবশ্যই ওইটুকুই। কিছু জরুরি পণ্যের ব্যবসা অবশ্য রাষ্ট্র প্রতিষ্ঠান করে একচেটিয়াভাবে, যেমন জ্বালানি তেল সরকার চাইলে কর শুল্ক আর দুর্নীতি কমিয়ে এর দাম কমাতে পারে, ভর্তুকি দিয়েও কম দামে যোগাতে পারে। এটা করলে তার সুপ্রভাব পড়ে অর্থনীতিতে। গ্যাস বিদ্যুতের দামও সরকার স্থির করে থাকে, এর দাম কম রাখতে পারলেও মিলবে সুফল। তখন কম দামে সয়াবিন তেল পাওয়াও অত কঠিন হবে না। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এভাবে চিন্তা করবে না, এটাও স্বাভাবিক। তারা সরল তুলনায় করবে দুই সরকারের। দুটি চরিত্র অভিন্ন কিনা সেটাও হয়তো চিন্তা করে দেখবে না। এমনকি তারা স্মরণ করবে ইতোপূর্বে মাস তিনেকের জন্য ক্ষমতায় আসা তত্ত্বাবধায়ক সরকারগুলোর অভিজ্ঞতা। ইউনূস সরকার যে 15.5 বছরের স্বেচ্ছাচারী শাসনের অবসান ঘটানো নজিরবিহীন গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে এসেছে, সেটাও হয়তো বিচার করে দেখবে না। এই সরকার যে অনেকটা মুক্তিযুদ্ধ উত্তর সরকারের অভিজ্ঞতার ভেতর দিয়ে যাচ্ছে, সেটা সাধারণের পক্ষে বুঝে ওঠা কঠিন। তাদের প্রত্যাশা বরং আকাশ সমান। হাসিনা সরকার বিরোধী আন্দোলন চলাকালে কেউ বলেননি ৩-৪ মাসেই পণ্যবাজার সহ গুরুত্বপূর্ণ সব ক্ষেত্রে পরিবর্তন এসে যাবে। মানুষ বরং নিজে নিজেই তৈরি করেছে বিরাট প্রত্যাশা। এটাকে যৌক্তিক বলা যায় না। এমন প্রত্যাশা অবশ্য যৌক্তিক যে পরিস্থিতির অবনতি অন্তত ঘটবে না এবং ক্রমে উন্নতি হবে। এটা ন্যূনতম প্রত্যাশা যে নতুন সরকারটির যোগ্যতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করবে, আর সেটা হবে দৃশ্যমান। কথা হলো, ইউনূস সরকার কি পণ্যবাজার শান্ত করে আনায় যথেষ্ট উদ্যোগী? হালে কিছু উদ্যোগ আয়োজন দেখা গেলেও শুরু থেকেই সেটা কি পরিলক্ষিত? বাণিজ্য উপদেষ্টা নিয়োগ দিতে এত বিলম্ব হলো কেন? আর তাকে কেন একজন ব্যবসায়ী হতে হলো? হাসিনা সরকার আমলে একজন ব্যবসায়ী বাণিজ্য মন্ত্রী অবশেষে সংসদে দাঁড়িয়ে পদত্যাগ করতে চেয়েছিলেন, সেটা কি এত দ্রুত ভুলে গেছে সবাই? বাজার থেকে প্যাকেটজাত সয়াবিন তেল কদিন গায়েব থাকার পর বাণিজ্য উপদেষ্টাকে এর দাম আরো বাড়াতে হলো, সেটা কিন্তু খেয়াল করলো সবাই। এতে কোনো কিন্তু না থাকলেও লোকে বলবে সবকিছু তো আগের মতোই, পরিবর্তন তাহলে কোথায়? দেশের সবাই পরিবর্তন চেয়েছিল তা অবশ্য নয়। সবকিছুর পর হাসিনা সরকারকে ক্ষমতায় দেখতে চাইতো তার কট্টর সমর্থকরা, আর নিম সমর্থকরা চাইতো শাসন পরিস্থিতির উন্নতি ঘটিয়ে তিনি থাকুক ক্ষমতায়। এর পেছনে ছিল তাদের সুগভীর শঙ্কা। তারা এখন ইউনূস সরকারের ব্যর্থতাগুলো ধরে ধরে বলছে, আগেই ভালো ছিলাম। কাঁচামরিচের দাম মাঝে লাফ দিয়ে বেড়েছিল, তারপর একযোগে বাড়ে সবজির দাম, প্রায় একই সময় লাফিয়ে বাড়ে ডিমের দাম। এমন পরিস্থিতি হাসিনা সরকারের আমলেও হয়নি তা নয়, সে আমলে টানা 2 বছর উচ্চ মূল্যস্ফীতির ধকল সইতে হয় মানুষকে। তা সত্ত্বেও বাণিজ্য
তা সত্ত্বেও হাসিনার সমর্থকরা বলতে লাগলো আগেই ভালো ছিলাম, এদের মধ্যে আগে তারাই কেবল ভালো ছিল যারা উপার্জন করতে পারছিল দুহাতে। হাসিনার সমর্থক সবার তো অর্থবিত্ত নেই, ছিল না, তখনকার মূল্যস্ফীতি পরিস্থিতিও খারাপ ছিল। তারা বেশি আত্মত্যাগের ঘটনা ঘটলে পরিস্থিতি বেশি ইতিবাচক হয়ে উঠবে, এমন তো সরল প্রত্যাশা বই কি। মাথায় রাখা ভালো, রক্তক্ষয়ী পরিবর্তনের পর দেশে দেশে নৈরাজ্যই বেশি বেড়েছে পরিবর্তন প্রত্যাশীদের মধ্যে সংঘাত, কারণ বিভিন্ন পক্ষ পরিবর্তনকে নিজেদের মধ্যে ব্যাখ্যা করেছে, একে নিয়ে যেতে চেয়েছে পছন্দের গন্তব্যে। এই অবস্থায় ভালো হয় দ্রুত গণতান্ত্রিক উত্তরণের দিকে যেতে পারলে, অন্যথায় মূলত ক্ষমতাসীনদের ব্যর্থতায় বাড়তে পারে অস্থিরতা, অনিশ্চয়তা, দীর্ঘদিন ধরে চলতে পারে পরাজিত পক্ষের উপর প্রতিশোধের পালা ও তার প্রত্যাঘাত। 24-এর গণঅভ্যুত্থানের পর কম বেশি এমন পরিস্থিতি কি বিরাজ করছে না? এই অবস্থায় সরল প্রত্যাশা পূরণের সুযোগও কম উপস্থিত। সরকার পতনের সঙ্গে এখানে পুলিশ বাহিনীও গিয়েছিল লাপাত্তা হয়ে। সরকার প্রধানের সঙ্গে স্থানীয় বিদ্যালয় আর মসজিদ কমিটির সভাপতিও দেশ ত্যাগ করেন। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর টানা 3 দিন ছিল না কোনো ধরনের সরকার। এমন অবস্থায় দৃশ্যত অপরিকল্পিতভাবে গঠিত উপদেষ্টা পরিষদে যারা দায়িত্ব নিয়েছিল তাদের সাহসের বরং তারিফ করতে হয়। তবে পরিস্থিতির চাহিদা অনুযায়ী কাজ করতে অসমর্থন হলে তাদের উচিত নিজে থেকে সরে যাওয়া। এই অবস্থায় নতুন উপদেষ্টা যুক্ত হলেও পুরনো কেউ সরে যায়নি দেখে অনেকে কিন্তু হতাশ। অর্থ উপদেষ্টা একাধিকবার বলেছেন তারা দায়িত্ব নিয়েছেন, ক্ষমতা নয়। এসব বলে তারা কি রাজনৈতিক দায়িত্ব এড়াতে পারবেন? যেসব সংস্কারের দায় তাদের উপর বর্তেছে সেগুলো তো চারিত্রিকভাবে শতভাগ রাজনৈতিক। সামনে যে নির্বাচনের আয়োজন করতে হবে সেটাও সুগভীর রাজনৈতিক তাৎপর্যবাহী। অর্থনীতির যে ব্যবস্থাপনা তাদের রেখে যেতে হবে তাতেও থাকতে হবে নতুন বন্দোবস্ত। গোষ্ঠীতান্ত্রিক পুঁজিবাদ ও চোরতন্ত্র থেকে জাতিকে মুক্ত করার পথ দেখাতে হবে তাদের, তাতে অন্তত রাখতে হবে প্রথম পদচ্ছাপ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।